তোকে বলেছিলাম বলেছিলাম আমাকে মাস্টার দেবে, দিলি না তো, দিলি না তো। এবার দেখ, এবার দেখ, এবার দেখ আমি কি করি। প্রেত পো ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে। প্রেতপুর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ তোমাদের শোনাবো মেছো ভূতের ঘটনা। আমরা সবাই তো কখনো না কখনো গ্রাম বাংলার বহুল প্রচলিত মেছো ভূতের গল্প শুনেছি বড়দের মুখে। আজকের এপিসোডে রয়েছে তেমনই একটি গ্রাম বাংলার সেই আরবান লেজেন্ডের কথা। কিন্তু ঘটনায় যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, ঘটনাগুলি যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা আমাকে ঘটনা পাঠাতে চাইলে আমাকে সরাসরি মেল করতে পারো প্রেতপুরের অফিসিয়াল মেল prethpur.official@gmail.com। আর ঘটনা পাঠানোর জন্য ইমেল আইডি এই ভিডিওর ডেসক্রিপশানেই পেয়ে যাবে। তাহলে তোমরা ঘটনা লিখে অথবা ভয়েস করে আমাকে পাঠিয়ে দাও। আর আমি এবার চলে যাচ্ছি আজকের 23 নম্বর এপিসোড। আজকের ঘটনাটি পাঠিয়েছে কুন্তল, কলকাতা থেকে। যদিও তার বাড়ি ভিনমটরে, সে কর্মসূত্রে কলকাতায় থাকে এখন। সে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি ঘটে আমার দাদুর সাথে। আমার বাবার বয়স তখন সবেমাত্র 5। তারকেশ্বরের পরের স্টপেজ তালপুর হল্ট। স্টেশন থেকে নেমে প্রায় 1 ঘন্টার পথ পেরিয়ে দামোদর নদের কাছাকাছি ছিল আমাদের দেশের বাড়ি। এখন বাবা কর্মসূত্রে হিন্দমটর চলে এসেছেন। দাদু তখনও বেঁচে ছিলেন। দাদুর থেকে মাঝে মাঝেই গল্প শুনতে যেতাম অনেক রকম। আর ভূতের গল্প ছিল আমার ভীষণ প্রিয়। বাবাও এই ঘটনাটি আমায় বলেছিল। আজ তার মধ্যে যে ঘটনাটি আমাকে খুব নাড়া দিয়েছিল সেই ঘটনাটি আজ লিখছি। আমার দাদু সেদিন অনেক রাত করে বাড়ি ফিরছিলেন। তখনকার দিনে গ্রামের দিকে অনেক তাড়াতাড়ি রাত হয়ে যেত। দাদুর কাছে অনেক পুরনো একটি ঘড়িও ছিল। তার দূরের বাজারে একটি ছোট্ট দোকান ছিল, মুদিখানার দোকান। সেদিন দোকান বন্ধ করে ফেরার পথে হাট থেকে মাছ কিনে আনছিলেন দাদু। গ্রামের মেঠো পথ আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সেই পুরনো দিনের ঝুরঝুরে সাইকেলে করে ফেরার সময় এক ভীষণ বিপদে পড়েন। তিনি যখন ফিরছিলেন তখন কটা বাজে, ওই ধরো ঘড়িতে 8টা প্রায়। ফাঁকা মাঠ আর রাস্তার 2 ধারে ছোটখাটো গাছগুলি সারি দিয়ে যেন কোনো এক ভৌতিক প্রহরীর ন্যায় দাঁড়িয়ে আছে। দাদু সেদিন বাজার থেকে একটি কাতলা মাছ কিনে বাড়ি ফিরছিলেন। রাতে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবার মজাই আলাদা ছিল তখন। এভাবে অনেক দূর চলে আসার পর দাদু হঠাৎ খেয়াল করেন কে একজন সামনে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। সেই লোকটি যেন দাদুর জন্যই মাঝ রাস্তায় দাঁড়িয়ে যেন অপেক্ষা করছিল। দাদু সামনে পৌঁছাতে লোকটি বলে ওঠে, দিয়ে যা বলছি, দিয়ে যা, ভালো হবে না কিন্তু না দিয়ে গেলে।
দিয়ে যা, মাছটা দিয়ে যা কিন্তু। এবার দাদু এরকম অদ্ভুত আচরণ দেখে বলেন, কে রে তুই? তোকে কেন মাছ দিতে যাব? এবার সেই লোকটি বলে, অনেক দিন, অনেক দিন, অনেক দিন মাছ খাইনি, জানিস তো? এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যে যায়, আমায় মাছ না দিয়ে কিন্তু সে যায় না। তাড়াতাড়ি মাছটা দিয়ে যা, দিয়ে যা বলছি, মাছটা দিয়ে যা। দাদু জানতেন এই রাস্তায় মাঝে মধ্যেই অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটত, কিন্তু দাদুর প্রচন্ড সাহস ছিল। তিনি তৎক্ষণাৎ একটু না ঘাবড়ে তাকে পাশ কাটিয়ে সজোরে সাইকেল চালিয়ে বেরিয়ে যান। তিনি জানতেন তিনি মেছো ভূতের পাল্লায় পড়েছেন, কিন্তু দাদুর প্রচন্ড সাহস ছিল। দাদুকে পেছন থেকে চেঁচিয়ে সে বারবার বলতে থাকে, দিয়ে যা বলছি, দিয়ে যা, ভালো হবে না কিন্তু না দিয়ে গেলে। এভাবে দাদু অনেকটা যাবার পর মনে হয় তার সাইকেলের পেছনটা হঠাৎ করে যেন ভারী হয়ে গেল, কিন্তু দাদু একটুও না থেমে সোজা বাড়ি চলে আসেন। বাড়ি এসে খেয়াল করেন, না, সাইকেলে তো কেউ বসে নেই। তিনি সেদিনের করা সব বাজার আর মাছ দিদাকে দিয়ে বলেন, কি গো, আজকে ভালো করে মাছ ভাজা করো তো, টাটকা কাতলা মাছ পেয়েছি গো গিন্নি। দিদা মাছ নেবার পর হঠাৎ খেয়াল করেন দাদুর পেছনে কে একজন দাঁড়িয়ে আছে। তিনি দাদুকে জিজ্ঞাসা করেন, তুমি কাকে এনেছো? দাদু হকচকিয়ে গিয়ে বলেন, কাকে আবার আনবো, আমি তো একা। দিদা বলেন, উঠানে ওখানে দাঁড়িয়ে ওই লোকটা কে গো? দাদু তৎক্ষণাৎ পিছনে ফিরে উঠানে দেখেন, না, কাউকেই দেখতে পান না। দিদা খেয়াল করেন লোকটি আস্তে আস্তে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ভিতরে কোথায় যেন মিলিয়ে গেল। দিদা দাদুকে বলেন, এই তো ওখানে দাঁড়িয়ে ছিল, ওই দিকে চলে গেল। দাদু কিছু একটা আন্দাজ করেছিলেন। তারপর দিদাকে মাছ রাঁধার দায়িত্ব দিয়ে দাদু হাত পা ধুতে গেলেন। দাদু ফিরে এসে দেখেন দিদা মাছ কাটছেন। তারপর দাদু দাওয়ায় বসে একটু বিশ্রাম করছিলেন। ক্লান্ত শরীরে তার যে কখন ঘুম এসে গেছে তিনি বুঝতেই পারেননি। হঠাৎ তার তন্দ্রা ভাঙে একটি কড়মড় আওয়াজে। চোখ কচলে দাদু এদিক ওদিক তাকান। তারপর দিদার দিকে তার খেয়াল যায়। তিনি দেখেন দিদা রান্নাঘরের উনানের সামনে বসে পিছন ফিরে কি একটা যেন খাচ্ছেন। দাদুর সামনে একটু এগিয়ে গিয়ে খেয়াল করেন উনানের কড়াইতে তেল ফুটছে, আর দিদা সেখানে কাতলা মাছ না দিয়ে কাঁচা কাতলা মাছটি একটি পিস কড়মড় করে খেয়ে যাচ্ছে। দাদুর সামনে গিয়ে অবাক হয়ে তাকে ডাকে, কি গো, তুমি এসব কি করছো? দিদা কোনো উত্তর না দিয়ে দাদুর দিকে ফিরে তাকান। দাদু দেখেন দিদার চোখ দিয়ে জল পড়ছে আর মুখে একটা বীভৎস হাসি, আর সেই মুখে লেগে আছে কাঁচা মাছের কাঁটা। কি এক বীভৎস দৃশ্য! দিদার ঠোঁট কেটে গেছে আর তা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু দিদা সেই অবস্থাতেই ওই মাছটা চিবিয়ে যাচ্ছে আর একটা গড় গড় করে আওয়াজ বার করছিলেন মুখ দিয়ে। এই দৃশ্য দেখে দাদু হকচকিয়ে যান। দিদার হাত থেকে মাছটা ছুঁড়ে ফেলে দিয়ে দিদাকে সরিয়ে আনেন। খেয়াল করেন যে সে
যেন তার স্ত্রী নয়। তারপর সে এক অট্ট হাসিতে ফেটে পড়ে। তারপর দাদুকে বলে, কিরে, ভেবেছিলি মাছ নদী পালিয়ে যাবি? আমি তো মাছ খাবই। আমি আমি তো মাছটা না খেয়ে যাব না। কিরে, কি ভেবেছিলি মাছ না দিয়ে পালিয়ে যাবি? আমি আমি তো মাছ খাবই। আমি ওই মাছটা না খেয়ে যে যাব না। দাদু বলেন, কি, কে তুই? দিদা তারপর বলে, তোকে বলেছিলাম আমাকে মাছটা দে। দিলি না তো, দিলি না তো। এবার দেখ, এবার দেখ, এবার দেখ আমি কি করি। এবার দেখ আমি কি করি, দেখ। দিদাকে এই অবস্থায় দেখে দাদু রীতিমতো থতমত খেয়ে যান। দাদু প্রথমে এতই অবাক হন, তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। তিনি এইটুকুনি বুঝতে পারেন যে এর মধ্যে কিছু তো একটা গন্ডগোল আছে। তাই তিনি আর দেরি না করে সঙ্গে সঙ্গে দিদাকে ঘরে বন্দি করে রেখে বেরিয়ে যান আমার বাবাকে নিয়ে। সেই গ্রামেই এক তান্ত্রিক দাদু থাকতেন। তার কাছে সবাই কিছু হলে ওই ঝাড়ফুঁক করাতে যেত। অত রাতেও দাদু সেই তান্ত্রিকের বাড়ি যান। তাকে অত রাতেও ঘুম থেকে তুলে তিনি সব কথা জানান। সব শুনে সেই তান্ত্রিক দাদু তৎক্ষণাৎ রাজি হয়ে যান দাদুর বাড়ি আসতে। এসে দেখেন ঘরের দরজায় কে যেন দমদম করে বাড়ি মারছে। সেই তান্ত্রিক দাওয়ায় পা রাখতেই দরজার আওয়াজ একদম নিস্তব্ধ হয়ে যায়। তান্ত্রিক দাদু দরজার কাছে যেতেই দরজা আপনা থেকেই খুলে যায়। ভিতরে দেখেন কেউ নেই। রান্নাঘরের দিকে চোখ যেতেই তিনি খেয়াল করেন উনান জ্বলছে, আর সেই গরম উনানের ভেতর দিদা পা ঢুকিয়ে দাঁড়িয়ে আছেন। আর সেই তান্ত্রিকের দিকে এক ভীষণ রাগত দৃষ্টিতে তাকিয়ে তান্ত্রিককে দেখেই তিনি বলে ওঠেন, তুই 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 কেন এসেছিস? তুই কেন এসেছিস? আমি আমি তো শুধু মাছটা খেয়ে চলে যেতাম। আমি তো শুধু মাছটা খেয়েই চলে যেতাম। খুব ভুল করেছিস, খুব ভুল করেছিস। এবার 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 তো আমি যাব না। এবার তো আমি আর যাব না। দেখি দেখি কি করতে পারিস। তান্ত্রিক কিছু না বলেই তার ঝোলা থেকে কিছু একটা হলুদ মশলা জাতীয় জিনিস ছুঁড়ে মারেন দিদার দিকে। দিদা ছটফট করতে করতে এক কোনায় গিয়ে চুপটি করে বসে পড়েন। সেই তান্ত্রিক তার কাছে গিয়ে বলে, বেশি ছটফট করলে আবার ছুঁড়ব। তৎক্ষণাৎ দিদার চোখ দুটি রক্তবর্ণ হয়ে যায়। তার দিকে শুধু কটমট করে তাকিয়েই দেখছিলেন। অত্যন্ত শান্ত স্বরে সেই তান্ত্রিক তাকে বলেন, যাবি না? তুই যাবি না? দেখতে চাস আমি কি করতে পারি? খুব জ্বালাচ্ছিস না? ছেড়ে দে ওকে, ছেড়ে দে বলছি। তোকে এক্ষুনি দাঁড়াবো আমি, আর দেখ আমি কি করতে পারি, দেখ। এরপর সেই তান্ত্রিক দাদু আমার দাদুকে আর আমার বাবাকে বাইরে চলে যেতে ইশারা করেন। এরপর তিনি উচ্চ স্বরে বেশ কিছু মন্ত্র উচ্চারণ করতে থাকেন, আর মাঝে মাঝেই জোরে জোরে তাকে চলে যাবার নির্দেশ দিতে থাকেন। কি বলবো তোমাকে, বাবা বলতেন তার মায়ের সেই গলার স্বর যেন কোনো পুরুষের।
তিনি কোনোদিনও ওরকম গলা তার মায়ের শোনেনি। সেদিন বাবাও ভীষণ ভয় পেয়ে গেছিলেন। আমার দাদুকে বাবা জাপটে ধরে কাঁদছিলেন। সেই রাতে ছোট্ট গ্রামের আশেপাশের বাড়ি থেকেও লোকজন জড়ো হয়ে গিয়েছিল। সবাই মিলে বাইরে দাঁড়িয়ে সেই ভয়ানক ঘটনা চাক্ষুষ করছিলেন। ঘরের ভেতর সেই তান্ত্রিক দিদাকে ছাড়ানোর জন্য অনেক কথোপকথন চালাতে থাকেন সেই ভূতের সাথে, যেন এক দর কষাকষি চলছিল। অনেক কষ্টে সেই রাজি হয় এলাকা ছেড়ে চলে যেতে, কিন্তু তার বিনিময়ে তার একটি গোটা আস্ত কাতলা মাছ দরকার। এবার অত রাতে কোথায় বা জোগাড় করবে তারা মাছ? সবাই চিন্তায় পড়ে যায়। তাই গ্রামের এক পুকুরে সবাই সেই রাতেই তোড়জোড় শুরু করে দেয় মাছ ধরার জন্য। সৌভাগ্যবশত তারা পেয়েও যান একটি মাছ। এবার তাকে বলা হয় কোনো চিহ্ন দিয়ে যেতে, যাতে বোঝা যায় যে সে চলে গেছে। সেই আত্মাটি আমার দিদার ভিতর থেকে বলে ওঠে, ওই যে দেখছিস আম গাছটা, যাওয়ার সময় ওই গাছের বড় ডাল ভেঙে দিয়ে যাব। আর হলোও তাই। সবাই দেখে যে ওই মাছটি নিয়ে দিদা কেমন এক অদ্ভুত ভাবে ঘ্রাণ নিচ্ছিল। তারপর দিদা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেই আম গাছের এক বড় ডাল প্রচন্ড শব্দে নিচে ধপাস করে পড়ে, আর সঙ্গে সঙ্গে সেই আম গাছের একটা বড় ডাল প্রচন্ড শব্দে নিচে এসে পড়ে। দিদার জ্ঞান ফিরতে ভোর হয়ে যায়। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনার পর দিদার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। তার মুখ কেটে ছুঁড়ে গিয়েছিল সর্বত্র। এর কয়েক সপ্তাহ পর দিদা আস্তে আস্তে সুস্থ হন। এই ছিল আমার দিদার সাথে এবং দাদুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক অভিজ্ঞতা। আমি যতবার সেই দৃশ্যটি কল্পনা করেছি ততবারই আর রাতে ঘুমাতে পারিনি। তা যাই হোক, ঘটনাটি ভালো লাগলে তুমি তোমার চ্যানেলে পড়ে শুনিও একটু। বাপরে, আজকের এই ভয়ানক ঘটনা তো এখানেই শেষ হলো। তা তোমাদের কেমন লাগলো? তোমাদের ঝুলিতেও কি এমন কোনো মেছো ভূতের ঘটনা আছে? তাহলে আর দেরি না করে চটপট লিখে পাঠিয়ে দাও আমাকে। ঘটনা পাঠানোর ইমেল এই ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবে। আর আমাদের তরফ থেকে কুন্তলকে ধন্যবাদ এরকম একটি ভয়ানক ঘটনা আমাদের পাঠানোর জন্য। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরো নতুন নতুন ঘটনা তোমাদের দিতে পারি। আমাদের আরো ঘটনা শুনতে চাইলে ভিডিওর বাম দিকের যে বক্সটি দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করে আরো ঘটনা শুনতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর প্রেতপুরের সঙ্গে থাকো। আজকের মতো বিদায়।